নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজও আপনার সঙ্গে আমি রয়েছি সুদর্শন। আর আজ আপনাকে নিয়ে যেতে এসেছি সেই বিখ্যাত অথচ কুখ্যাত ভুতুড়ে রেলওয়ে স্টেশন বেগুনকোদরে, যেখানে অপেক্ষা করে আছে নিঝুম রাতের মাঝে এক থমথমে ভুতুড়ে কাহিনী। আর আজকের এই গল্পটি কিন্তু সম্পূর্ণ টানটান উত্তেজনা আর ভয়ের সঙ্গে এগিয়ে যেতে চলেছে, তাই আপনারাও এগিয়ে চলুন আমার সঙ্গে এবং লেখিকা পূর্বাশা চক্রবর্তীর কলম ধরে। তবে গল্পে প্রবেশ করার আগে আজও একটি প্রশ্ন আপনাদের প্রত্যেকের জন্য। ঝটপট কমেন্ট করে জানিয়ে ফেলুন তো সেই মানুষটির নাম যাকে আপনি গল্প পাঠে সবসময় শুনতে বেশি পছন্দ করেন, অর্থাৎ যার কণ্ঠে গল্প পাঠ আপনার কাছে সবথেকে বেশি কমফোর্টেবল মনে হয়। না, মাল্টিপল কোনো নাম বললে কিন্তু চলবে না। আপনি যাকে সবার শীর্ষে রাখবেন শুধুমাত্র তার নামটাই ঝটপট কমেন্ট করে জানিয়ে ফেলুন। দেখি তো আপনার পছন্দটা আমার পছন্দের সঙ্গে মিলে যায় কিনা। লেখিকা পূর্বাশা চক্রবর্তীর কলমে আমাদের মেইন চ্যানেল অল ডে সাসপেন্সে প্রকাশিত হয়েছে মধ্যরাতের বনগা লোকাল, যে গল্পটি প্রিয় শ্রোতা বন্ধুদের মধ্যে অনেক ভালোবাসা পেয়েছে। যদি সেই গল্পটি আপনি এখনো পর্যন্ত না শুনে থাকেন, তাহলে এই গল্পটি শোনার পর অবশ্যই মধ্যরাতের বনগা লোকাল গল্পটি শুনতে ভুলবেন না। আশা করি আপনার ভালোই লাগবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করি আজকের গল্পে। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি সম্পূর্ণরূপে লেখিকার কল্পনা প্রসূত। বাস্তবে এই গল্পের সঙ্গে কোথাও কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আমরা কোনোভাবেই কুসংস্কারকে সাপোর্ট করি না। আশা রাখব প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই গল্পটিকে শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকে গ্রহণ করবেন। শুরু হচ্ছে অলৌকিক এবং ভৌতিক গল্পের সুলেখিকা পূর্বাশা চক্রবর্তীর কলমে বেগুনকোদরের শেষ ট্রেন। ব্যাংকে আজ লোকসংখ্যা কম। এটা মাসের শেষ, তাই ব্যাংকে ভিড় কম হবে সেটাই প্রত্যাশিত। অনুপ এই সমবায় ব্যাংকটাতে কাজ পেয়েছে বছর 6 হলো। ও শহর কলকাতার ছেলে। ব্যাংকের চাকরিটা ওর জন্য খুব জরুরি ছিল। কলকাতায় ওদের মধ্যবিত্ত পরিবার, পরিবারের ভার ওকেই সামলাতে হয়। তাই শহর ছেড়ে এতটা দূর চাকরি করতে আসবে শুনে বাড়ির লোকজন একটু ভয় পেয়েছিল বলাই যায়। কিন্তু অনুপ ভীষণ ডাকাবুকো ছেলে, এসব ভয় টয় ওর হয় না। চাকরিটা পেয়ে বেশ আনন্দ করতে করতেই বলতে লেগেছিল, ভালোই হলো, বেশ বাড়ি ঘর ছেড়ে একটু দূরে থাকা যাবে, এ জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া যাবে। কিন্তু এখানে আসার পর বুঝতে পেরেছিল মানুষ মুখে যা বলে কাজে তা করা হয়তো এতটাও সহজ নয়। প্রথম প্রথম যে ভালো লাগেনি তা তো নয়। কোথায় শহর কলকাতা আর কোথায় এই গ্রামগঞ্জ। পুরুলিয়ার ছোট্ট একটা গ্রামে সমবায় ব্যাংকে কাজ করে সে। ব্যাংকের কাছাকাছি স্থানীয় একটা বাড়িতে মাসিক ভাড়ার বিনিময়ে এক কামরার সংসার পেতেছে সে। দিনের বেলা ব্যাংকের কাজ আর রাতে নিস্তব্ধতার মধ্যে বই পড়া, রান্না করা আর সঙ্গে পরীক্ষার প্রস্তুতি। আগামী দিনে আরও ভালো জায়গায় চাকরি পেতে চায় সে, আর তার জন্যই পড়াশোনা করছে। কলকাতা ছেড়েছে মোটামুটি 3-4 মাস হলো। এখানে প্রথম দিকে অসুবিধা হলেও এখন বেশ মানিয়ে নিয়েছে অনুপ। অগোছালো থেকে এখন অনেকটা গোছানো হয়ে উঠেছে। মাঝে মধ্যে বাড়ির কথা যে মনে পড়ে না তা নয়, কিন্তু তার মধ্যেও নিজের অগ্রগতিকে বিশেষভাবে ফোকাসে রেখে ছুটে চলেছে বছর 30-এর অনুপ সামন্ত। কাজের উন্নতির জন্য প্রায় সব রকম কিছুই করতে রাজি সে। কাজের জায়গাটা কেমন যেন বাড়ি হয়ে উঠেছে। ছোট থেকেই খুব সাহসী ছেলে অনুপ। ও যেখানে কাজ করে সেই গ্রামের স্টেশন থেকে মাত্র 3-4টে স্টেশন পেরোলেই বেগুনকোদর। খবরের কাগজে এই স্টেশনের সম্পর্কে অনেক কিছু জেনেছে সে। অলৌকিক ঘটনার জন্য এই স্টেশন নাকি অখ্যাত। তবে অনুপের মাঝে মাঝে মনে হয় এই মানুষগুলোকে সহজ সরল পেয়ে যা ইচ্ছে তাই বোঝানো হচ্ছে।
এই ব্যাপারটার একটা বিহিত করা দরকার। অনুপ যদি একবার সুযোগ পায় না, ওই স্টেশনে গিয়ে রাত কাটিয়ে আসবে আর সবাইকে বুঝিয়ে দেবে যে এসব ভূত টুত বলে কিছু হয় না, সবটাই মানুষের ভুল, এগুলোকে এড়িয়ে চলাই উচিত। আর মানুষ যত এড়াবে না, ততই যেন ভূতের ভয় ঘাড়ে চেপে বসবে। বরাবরের মতোই মাসের শুরুর থেকে ব্যাংকে ভিড় লেগেই ছিল। আসলে এই ব্যাংকটা গ্রামের মধ্যে একমাত্র ব্যাংক। শুধু এই গ্রামটা নয়, পাশের গ্রামগুলো থেকেও লোকজন এখানে আসে অ্যাকাউন্ট খুলতে, লোন নিতে, জীবন বীমা করাতে। আগে এতটা চল না থাকলেও এখন চল বেড়েছে। এই গ্রামের বেশ কিছুজন পুঁজিপাতি ব্যক্তি গ্রামের মাঝে এই ব্যাংকটা তৈরি করে বছর 7 আগে। তারপর থেকে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে। কখনো কখনো অনুপকে এদিক ওদিক ছুটতে হয় ব্যাংকের কাজে। আশেপাশের গ্রাম থেকে অনেকেই ফোন করে, বৃদ্ধ মানুষেরা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারছেন না অথবা লোন নিতে চাইছেন কিন্তু তা নিতে পারছেন না। তখন অগত্যা ছুটতে হয় এই ব্যাংকের কর্মচারীদের। এখনো সরকারি সাহায্য পায় না ব্যাংকটা, তবে আশা ছাড়েনি এই ব্যাংকের মাথারা। এখানে কাজ করে মোটামুটি 3 জন, অনুপ নিজে আর ওর 2 জন সহকর্মী। কোনো দিন অনুপকে ছুটতে হয়, তো কখনো ছোটে অন্যরা। আউটডোরে কাজ করতে খারাপ লাগে না তার, বরং মনটা ফুরফুরে হয়ে ওঠে। সুযোগ পেলে অনুপ তাই বাইরে ছুটতে চায়। আজকেও মনে হয় ক্লায়েন্টদের জন্য পাশের গ্রামে ভিজিট করবে অনুপ নিজেই। এখানে আসার পর থেকে অনুপ একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছে। এখানকার মানুষজন খুবই খোলামেলা প্রকৃতির, কিছু জিজ্ঞেস করলেই গড়গড় করে বলে দেয়। কিন্তু ওই বেগুনকোদর স্টেশন নিয়ে কি একটা অদ্ভুত ভয় যেন ওদের আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে, কিছুতেই মুখ খুলতে চায় না। এদিকে অনুপ নাছোড় বান্দা, ও যে কতজনকে কত প্রশ্ন করেছে, কিন্তু একটা প্রশ্নেরও সঠিক উত্তর পায়নি। সবাই খালি একটাই কথা বলে, ওই স্টেশনের ব্যাপারে বাবু কিছু বলতে পারবো না, আমরা কিছু জানি না। অনুপ মনে মনে ভাবে, কিসের এত ভয় ওদের, কারা এত ভয় দেখায়? এতটাই ভয় যে মুখ খুলতে এত চিন্তা। সত্যি ব্যাপার স্যাপার কিছুই বুঝে উঠতে পারে না অনুপ। তাই ঠিক করে নিয়েছে কাউকে আর কিচ্ছু জিজ্ঞেস করবে না। ওই স্টেশনে কি হয় আর কি হয় না, সবটা এবার নিজে পরখ করে দেখবে। আজকে সকাল থেকেই ব্যাংকে ভিড় কম। গতকাল বড়বাবু বলেছিলেন, ব্যাংকে যদি ভিড় কম থাকে তাহলে পাশের গ্রামে ভিজিট করে ক্লায়েন্ট জোগাড় করে আনতে হবে। আসলে মাঝে মধ্যেই আশেপাশের গ্রামগুলো ভিজিট করতে হয়, যাতে ব্যাংকের গ্রাহক সংখ্যা বাড়ে আর কি। লোকজনের কাছে গিয়ে একটু ব্যাংকের স্কিমগুলি সম্পর্কে 2-4টে কথা বললে অনেকেই নতুন অ্যাকাউন্ট খোলেন অথবা লোনের জন্য আবেদন করেন। আর তাই জন্য শুধু অফিসে বসে কাজ করলে হয় না, বদলে একটু আধটু ভিজিট দিতেই হয়। এই কাজটা আগেও করেছে অনুপ। এদিন সকাল থেকেই ব্যাংকটা হালকা থাকায় মনে মনে প্রস্তুত হয়ে নিয়েছিল সে। তবে কথা ছিল অনুপ আর ওর সহকর্মী দিব্যেন্দু যাবে। পাশের কাউন্টারে গিয়ে অনুপ জিজ্ঞেস করল, কি হে দিব্যেন্দু, আজকে যাচ্ছ তো আমার সাথে নাকি? ভাবছি ওই 12:30 নাগাদ বেরোবো, বুঝলে? 3-4টে গ্রাম ভিজিট করে আবার সন্ধ্যার মধ্যে ব্যাক। লাঞ্চটা বাইরেই করব, তুমি যাবে কিনা খালি বলো। গলাটা একটু নামিয়ে দিব্যেন্দু বলল, বুঝলে অনুপদা, শরীরটা না ঠিক ভালো লাগছে না। ওরে হচ্ছে ওয়েদার চেঞ্জের ফলে একটু জ্বর মতো এসেছে। গতকাল থেকে সর্দি কাশি ছিল, এখন কেমন একটু দুর্বল লাগছে। শরীরের টেম্পারেচারও বাড়ছে মনে হচ্ছে। তোমার কি খুব অসুবিধা হবে যদি তুমি একা যাও? মানে পরের ভিজিটটা না হয় আমি একাই দিয়ে দেব, আজকের দিনটা তুমি একটু সামলে নেবে প্লিজ। আরে আরে এত চিন্তা করো না ভাই,
শরীর যখন খারাপ তখন রেস্ট নাও, পারলে হাফ ডে করে বাড়ি চলে যাও। আমি এদিকটা সামলে নেব, তুমি কিছু চিন্তা করো না। মোটামুটি পিঠে একটা ব্যাগ চাপিয়ে তাতে ফাইলপত্র ভরে রওনা দিল অনুপ। ঘড়িতে তখন প্রায় 12টা বেজে 15। অনুপের মনের মধ্যে অদ্ভুত একটা উত্তেজনা খেলা করছিল। এই প্রথম বেগুনকোদর স্টেশনে পা রাখবে শহুরে অনুপ। ঘড়ির কাঁটা মিলিয়ে দুপুর দুপুর বেগুনকোদর স্টেশনে নামল অনুপ। বর্ষার বেলা, তাই মাঝে মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে টানা 72 ঘন্টা নিম্নচাপ থাকবে। গ্রামের মানুষজন কাজে কর্মে রাস্তায় বেরিয়েছেন বটে, তবে তেমন একটা ভিড় নেই। স্টেশনে নেমে চারিদিকে চোখ বুলিয়ে নিল অনুপ। যেখানে যাবে সেটা স্টেশন থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার পথ। একটা ক্লায়েন্ট ভিজিট করে সেখান থেকে আরও 20 মিনিট পর অন্য একটা ক্লায়েন্ট ভিজিট, তারপর যাবে পাশের গ্রামে। ওখানে 2-3 জনের সাথে কথা বলার আছে, দেখা করার আছে। সব কাজ সেরে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে ফিরতে ফিরতে। স্টেশনে দাঁড়িয়েই একটা ছক কষে নিল অনুপ। মনে মনে ঠিক করল সন্ধ্যায় বেগুনকোদর আসবে। এই ফাঁকা স্টেশনে কিসের ভয় ওত পেতে আছে কিছুক্ষণের জন্যেও সেটা অনুভব করে দেখবে সে। বছর 30-এর অনুপ মনে মনে আরও একবার রোমাঞ্চিত হয়ে উঠল। তারপর ব্যাগটা আরও একবার জুতসই করে নিয়ে স্টেশন ছাড়িয়ে রাস্তায় পা রাখল। ঝিরঝিরি বৃষ্টি পড়েই চলেছে এক নাগাড়ে। আর এসবের মাঝেই অনুপ মনে মনে ভাবল, কি অদ্ভুত একটা সুন্দর আবহাওয়া এই গ্রামে। সত্যি যতদিন ও কলকাতায় ছিল এরকম মাটির কাছাকাছি আসতে পারেনি। তাই গ্রামের চাকরিটা প্রথম থেকেই এখনো পর্যন্ত একটুও বিরক্তি দেয়নি অনুপকে। প্রাণ ভরে মাটির গন্ধ নিয়ে ঝিরঝিরি বৃষ্টি মেখে ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল অনুপ। প্রথম ক্লায়েন্ট ভিজিট করতে মোটামুটি দুপুর 2টো বেজে গেল। এবার লাঞ্চটা সেরে নিতে হবে। রাস্তার ধারে একটা ছোটখাটো হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে নিল সে। এই গ্রামের হোটেলগুলো কি সুন্দর ছিমছাম খাবার দাবার পরিবেশন করে, পেট আর মন দুই ভরে যায়। অনুপের দুপুরের খাবার পাতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা আর চাটনি। এই চাটনির স্বাদটা এর আগে কোথাও পায়নি অনুপ। দুপুরে খিদেও পেয়েছিল বেশ, তাই কবজি ডুবিয়ে খাবার দাবার খেয়ে দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল সে। এখান থেকে 20 মিনিটের রাস্তা, খাবার পরে রীতিমতো হাঁটা হয়ে যাবে। অগত্যা আর দেরি না করে ঝিরঝিরে বৃষ্টি গায়ে মেখে রওনা দিল অনুপ। তারপর এই কাজটা সারতে সারতে সে দেখল বিকেল 3টে বেজে গেছে। অনুপ মনে মনে ভাবল, এখন কি পাশের গ্রামে যাবে? চট করে সেলফোনটা হাতে নিল সে। পাশের গ্রামে 3 জনের সাথে দেখা করার কথা আছে। একে একে নম্বরগুলো ডায়াল করল অনুপ। একজন কল ধরল না। তারপরে আরেকজনের নম্বর ডায়াল করতেই ওপাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। লোকটা বলল, আমি তো দাদা একটু কাজের জন্য শহরে এসেছি, আপনি বরং অন্য দিন আসবেন। আজকে আমার বাড়িতে থাকা হচ্ছে নাই, তাই আপনার সঙ্গে দেখা করাটা সম্ভব নয়। বাড়িতে কেউ নেইও যে আপনার সঙ্গে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে পরে ফোন করব। আচ্ছা বাবু, ঠিক আছে। ফোনটা কেটে দিয়ে 3 নম্বর ক্লায়েন্টের ফোনে কল করল অনুপ। ফোনটা ধরতেই উপাস থেকে একটা গুরুগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। তিনি বললেন, আজকে তো আমি বাড়িতেই আছি, আপনি চলে আসেন। আমি কদিনের মধ্যেই বাইরে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি এই কিছুক্ষণের মধ্যেই আসছি। ফলে তড়িঘড়ি অনুপ ঠিক করল এইবার যার সঙ্গে কথা হলো তার ভিজিটটা সে সেরে আসবে।
হাত ঘড়িতে চোখ রাখল অনুপ। 3:15। না, কাজ ফেলে রাখা মোটেই ভালো হবে না, যাই দেখি। অগত্যা রিক্সা ভাড়া করে পাশের গ্রামে ক্লায়েন্ট ভিজিটে ছুটল সে। কাজ সেরে যখন অনুপ বাইরে এসে দাঁড়ালো, ঘড়িতে তখন 7:30। একটু বেশি দেরি হয়ে গেল বোধহয়। এখান থেকে বেগুনকোদর স্টেশন আরও আধ ঘন্টার পথ, অর্থাৎ 8টার সময় স্টেশনে পৌঁছবে অনুপ। ট্রেনের টাইম টেবিল দেখেছে, রাত 9টার দিকে লাস্ট ট্রেনটা রয়েছে। হাতে গোনা কয়েকজন থাকে মাত্র, বেশ ফাঁকায় ফাঁকায় ফিরতে পারবে। আর তাছাড়া আর যে কোনো রাস্তাও নেই। এই বেগুনকোদরে লাস্ট ট্রেনটা অনুপের এখন শেষ ভরসা। মেন রোড থেকে একটা ট্যাক্সি ধরে বেগুনকোদর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল ব্যাংক কর্মী অনুপ। মনে মনে একটা প্রশান্তি কাজ করছে। যা যা কাজ ছিল তা মোটামুটি করে নিয়েছে। বাকি যে দুজনের সাথে ভিজিট ক্যান্সেল হলো, ওটা না হয় দিব্যেন্দু দেখে নেবে। আজকের মতো অনুপ যথেষ্ট করেছে। এই প্রশান্তির সঙ্গেই মনটা আবার রোমাঞ্চে ভরে উঠল। সারাদিন মাঝে মধ্যে ভাবনাটা উঁকি দিলেও তেমন একটা আমল দেয়নি অনুপ। এবার ভাবনাটা উঁকি দিতেই সেই ভাবনার সঙ্গে হাত মিলিয়ে নিল সে। কেমন যেন মনে হলো মেঘ না চাইতেই জল। বেগুনকোদর স্টেশনে মোটামুটি সন্ধ্যার পর অনেকটা সময় সে একাই কাটিয়ে দিতে পারবে। কিসের মানুষজনের এত ভয়, এইবারে পরখ করে দেখবে সে। রিক্সা চালককে অনুপ একবার বাজিয়ে দেখল। খুব হালকা গলায় বলল, দাদা বলছি বেগুনকোদর স্টেশনে কি আছে বলুন তো। না আসলে আমি তো এখন বেশ কিছুক্ষণ একা থাকবো, আর সকাল থেকে সবার মুখে শুনছি ওই স্টেশন নাকি ভালো নয়। কি ব্যাপার আমাকে একটু খোলাসা করে বলবেন? আমি আসলে এখানে থাকি না, এখান থেকে বেশ কিছু দূরে থাকি, কিন্তু খুব জানতে কৌতূহল হচ্ছে জানেন, যদি একটু বলেন আর কি। রিক্সা চালক বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব নিচু গলায় বললেন, বাবু, আপনি বুঝি শেষ ট্রেনটা ধরতে যাচ্ছেন? আর কি করি বলুন তো, কতটা দেরি হয়ে গেল। আমি আসলে ভেবেছিলাম একটু আগেই বেরোবো, কিন্তু ওই কথায় কথায় কাজে কাজে দেরি হয়ে গেল। এখন তো অগতির গতি ওই শেষ ট্রেনটাই, ওটার উদ্দেশ্যেই ছুটছি আর কি। তা সে তো এখনও অনেক দেরি আছে, ততক্ষণ আমাকে বেগুনকোদর স্টেশনে একাই কাটাতে হবে। এবার আবার উত্তর দিলেন রিক্সা চালক, আপনি নতুন, সব কথাও তো বলা যায় না। তবে পারলে স্টেশনে না থেকে আশেপাশের কোনো দোকানে অপেক্ষা করবেন। এই বেগুনকোদর স্টেশনটা খুব একটা ভালো নয়, ওখানে রাতে অনেক কিছুই হতে পারে। আবার মুচকি হেসে অনুপ বলল, বলছি দাদা আপনারা শুধু শুধু ভয় পান, এত চিন্তা করবেন না। আপনিও একদিন এই স্টেশনে রাত কাটিয়ে দেখুন, কিচ্ছু ভয় নেই। সবাই খালি এরোর মুখ থেকে শোনে আর শুধুই ভয় পায়। আসলে অন্যের কথা না শুনে নিজে একবার পরখ করে দেখবেন, আমার বিশ্বাস সবটাই মানুষের মুখের কথা। এই কথার উত্তরে রিক্সা চালক আর কিছুই বললেন না। অনুপ মনে মনে ভাবল, গ্রামের সহজ সরল মানুষগুলো এই ব্যাপারটাকে একদম সত্যি বলে মেনে নিয়েছে। ওদের মন থেকে ভয়টা দূর করা এতটা সহজ নয়। একমাত্র উপায় হাতে কলমে বুঝিয়ে দেওয়া। আমি যদি আজকে রাতে ওখানে থাকি অন্তত কিছু রাত অবধি, আর যদি কিছু না হয় তাহলে খুব সহজেই সকলকে প্রমাণ দিতে পারবো। তাহলে হয়তো এই গুজব কিছুটা হলেও মুছবে বা আমার কথা বিশ্বাস করবে। এই কথা ভেবে সে আর কোনো কথা বলল না। মাত্র কিছুক্ষণ পর বেগুনকোদর স্টেশনের কাছে এসে থামল অনুপের রিক্সাটা। পিঠে ব্যাগটা শক্ত করে ধরে স্টেশনের দিকে পা বাড়ালো অনুপ। শুধু ভাড়া মিটিয়ে দেওয়ার সময় রিক্সা চালকের চাহনি দেখে মনে হলো তিনি যেন কিছুটা সহানুভূতি দেখাচ্ছেন।
আবার সেই চাহনিতে এমন কিছু ছিল, সেটা যেন অনুপকে উদ্দেশ্য করে বলছে, বেশি সাহস দেখাতে গিয়ে ভুল করলেন আপনি। তবে সবটাই অগ্রাহ্য করে এগিয়ে চলল অনুপ। ঘড়িতে তখন 8টা বাজছে। লাস্ট ট্রেনটা আসার কথা 9টা নাগাদ, কিন্তু টিকিট কাউন্টারের কাছে গিয়ে জানতে পারল আজকে ট্রেনটা আসবে 10টা নাগাদ। বৃষ্টির জেরে দেরি হচ্ছে। সত্যি এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামল। ফলে ট্রেন যে আগের স্টেশনেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে সেটা আন্দাজ করেই ভবিষ্যৎবাণী করে দিয়েছে রেলওয়ে। একটা দীর্ঘ শ্বাস ফেলে স্টেশনের এক কোণে গিয়ে বসল অনুপ। টিকিট কাউন্টারটা বন্ধ হয়ে যাচ্ছে। স্টেশনে একটাও লোক নেই। 8:30টার মধ্যে অর্ধেক বাতি নিভে যায়। আর এই শেষ ট্রেনে এই স্টেশন থেকে একজন প্যাসেঞ্জারও ওঠে না। আজকে বোধহয় ট্রেনটাও অবাক হয়ে যাবে। হয়তো ভাববে কি ব্যাপার, বেগুনকোদরে রাতের প্যাসেঞ্জার। এইরকম একটা ভাবনা মাথায় আসতেই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল অনুপের। অনেক বাতি নিভে গেছে, আধো আলো আর আধো অন্ধকার। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই চলেছে। কি অদ্ভুত একটা মায়াবী পরিবেশ, ভাবতেও ভালো লাগছে অনুপের। শহরে থাকাকালীন ও কখনো ভেবেছিল এত সুন্দর ছমছমে পরিবেশের সামনে থাকতে পারবে? অনুপ বোধহয় ভাবনায় ডুবে গিয়েছিল। ঠিক এমন সময় ওর কাছ থেকে একটা মানুষের গম্ভীর স্বর ভেসে এলো। তা বেগুনকোদরে নতুন নাকি মশাই? দূর থেকে এসেছেন? অদ্ভুত শান্ত আর গম্ভীর স্বর। গাটা ছমছম করে উঠল অনুপের। চমকে উঠে পাশে তাকালো অনুপ। ওর পাশেই বসে আছে একজন 60-70 বছর বয়সের বৃদ্ধ। পরনে সাদা রঙের ধুতি, সুতির হাফ হাতা পাঞ্জাবি। বয়স হলেও শরীরে একটা অদ্ভুত কাঠিন্য। মুখের ডান দিকে একটা চওড়া কাটার দাগ। চামড়া কুঁচকে গেছে, তবুও মুখে একটা শান্ত হাসি লেগে আছে। লোকটা ডান হাতে একটা লাঠি, সঙ্গে সম্বল বলতে একটা রংচটা কাপড়ের পুঁটুলি। যার গলা শুনে এতটা চমকে উঠল অনুপ, এবার তার উদ্দেশ্যেই বলল, হ্যাঁ, আজকেই এসেছি প্রথম। একটা কাজে এখানে এসেছি, তবে খুব দূরে থাকি না। এখান থেকে কয়েকটা স্টেশন পর আমার গন্তব্য। আগের ট্রেনগুলো মিস করেছি, তাই এখন শেষ ট্রেনটাই আমার ভরসা। অনুপের কথা শুনে হালকা মাথা দোলালেন তিনি। তারপর একই ধরনের সুরে বললেন, তা এত রাতে বেগুনকোদর স্টেশনে একা বসে আছেন, আপনার ভয় করছে না? কিসের ভয়? লোকজন যা বলে সবটাই মিছে কথা। আমার এসব ভয় টয় লাগে না। বরং লোকে যা বলে সেসব মিথ্যে, সেটা প্রমাণ করতে বেশ মজাই লাগে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? বলুন। আপনি কখন এলেন বলুন তো? না মানে, আমি তো স্টেশনে একাই ছিলাম। হঠাৎ করে আপনি যেন হাওয়ার মধ্যে ভেসে এলেন। আমি কিন্তু একটুও ভীতু নই, কিন্তু আপনার আচমকা কথা বলা শুনে বেশ চমকে উঠেছিলাম। হঠাৎ যেন মনে হলো বেগুনকোদর স্টেশনে ভূত এসে বসেছে আমার পাশে। যাই হোক, আপনি কিন্তু এসব নিয়ে বেশি কিছু ভাববেন না। আমি আসলে খুব কথা বলতে ভালোবাসি, তাই একটু মজা করলাম। এই স্টেশনে একা একা বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই আপনাকে সঙ্গী হিসেবে পেয়ে কিন্তু আমার খারাপ লাগছে না। তা আপনি কোথায় যাবেন? একটানা এতগুলো কথা বলে থামল অনুপ। এবার মুখ খুললেন বৃদ্ধ। তিনি বললেন, আমিও ওই শেষ ট্রেনটার অপেক্ষাতেই আছি। আমার বাড়ি আপনার চেয়েও দূরে। ও আচ্ছা, একটা প্রশ্ন করি। বেগুনকোদর সম্পর্কে অনেকেই তো অনেক কথা বলে। আপনি বুঝি একাই এখানে এসেছেন? তারপর তো আমাকে সঙ্গী হিসেবে পেলেন, তাই বুঝি আপনিও ভয় টয় পান না, তাই তো?
আমি রোজই আসি এই স্টেশনে, রাতের শেষ ট্রেনটা ধরি, বাড়ি ফিরে যাই। কিন্তু আপনি এখানে এসে ঠিক করেননি। এই স্টেশনটা মোটেই ভালো নয়, অনেকেই এখান থেকে বেঁচে ফিরতে পারেনি। একটা কথা মনে রাখবেন, বেশি সাহস ভালো নয়। অনেক সময় সাহসের জন্য জীবনের বলিদান দিতে হয়। অকারণে ভয় দেখাচ্ছেন কেন? এতই যদি জীবনের চিন্তা, তাহলে আপনি কেন রোজ আসেন? আর দেখুন, আপনি যদি রোজ এসে এখানে বেঁচে ফিরতে পারেন, তাহলে আমিও পারবো। আমাকে শুধু একটা কথা বলুন যে এই স্টেশনে ঠিক রাতের বেলায় হয়টা কি, আর কোন গুজব সারাটা মানুষ মুখ বুজে সহ্য করে নেন? একটা কেউ মুখ খোলেন না কেন এই ব্যাপারে? এই স্টেশনে যা যা ঘটে সেই সম্পর্কে বলতে গেলে আপনি ভয় পেয়ে যাবেন, তাই না জানাই ভালো। আর যদি চোখের সামনে দেখে ফেলেন, একেবারে উন্মাদ হয়ে যাবেন। তাই কেউ এই বিষয় নিয়ে কোনো কথা বলে না। আচ্ছা বেশ, তাহলে আমি ভয় পেতে চাই আর উন্মাদও হতে চাই। এবারে তো আমাকে একটু বলুন ঠিক কি কি ঘটে এখানে। আসলে সবটা শোনার জন্য খুব ছটফট করছে মনটা। কি যে রোমাঞ্চ ফিল হচ্ছে আপনাকে কি করে বলি। হঠাৎ করেই যেন আরো গম্ভীর হয়ে গেলেন বৃদ্ধ। তারপর খুব ধীরে ধীরে বলতে লাগলেন, এই স্টেশনে একজন থাকেন, তাকে যখন তখন দেখা যায়, এদিক ওদিক ঘোরাফেরা করেন। অনেকগুলো বছর তাঁর এভাবেই কেটে গিয়েছে এই স্টেশনে। মাঝে মধ্যে মানুষকে দেখা দেন, আবার মাঝে মধ্যেই উধাও হয়ে যান। আর যদি কেউ তাকে অবিশ্বাস করে, তাহলে তিনি এমন কিছু করেন যা দিয়ে সেই মানুষকে একেবারে উন্মাদ করে দেওয়া যায়। কিছু মনে করবেন না, এ তো একেবারে সস্তার গাল গল্প মশাই। তা কে তিনি? আমাকে একবার দেখা দিতে পারেন তো? কি করে উন্মাদ হওয়া যায় তার সহজ পন্থা বেগুন কোদর থেকে শিখে নিতাম। আপনি বিশ্বাস করছেন না তো? আপনার খুব হাসি পাচ্ছে, তাই তো? তাহলে দৌড়ে ওই অন্ধকারের দিকে তাকান, ঠিক দেখবেন ওখানেই তাকে দেখা যাবে। খুব অবহেলার দৃষ্টিতে দূরের অন্ধকার ধোঁয়াশার দিকে তাকালো অনুপ। অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে যখন বেশ বিরক্ত লাগছে, ঠিক তখনই পাশে ফিরে অনুপ বলতে গেল, কই হে মশাই, সে তো দেখা দিল না। আর এই কথা বলতে গিয়েই পাশ ফিরে অনুপ দেখল পাশে বসে থাকা বৃদ্ধ লোকটি এখন আর নেই। ঠিক এমন সময় অনুপের একদম কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ল। চমকে ফিরে অনুপ দেখল আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা একটা মানুষ যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চাদরটা এমনভাবে জড়ানো যে মুখ দেখা যায় না। আচমকা একটা ঘটনায় হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এলো সাহসী অনুপে। কোনো রকমে সে বলে উঠল, আপনি কে? দাঁড়িয়ে থাকা লোকটা কোনো শব্দ করল না। অনুপ নিজের চোখটা একবার রগড়ে নিল, তারপর চোখ খুলে দেখল কই কেউ তো নেই। আবার চমকে গেল অনুপ। এবার সে তাকালো দূরের দিকে। বৃষ্টি এক নাগাড়ে পড়েই চলেছে। কেমন একটা ধোঁয়া ধোঁয়া পরিবেশ গোটা স্টেশন চত্বরটা জুড়ে। অনুপ দেখল দূরে যেন একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সাহস করে চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়িয়ে সেই দিকেই রওনা দিল অনুপ। কিন্তু তার কাছে যাওয়ার আগেই আবার সে উধাও। এসব হচ্ছেটা কি?
কোনো এক অজানা ভয় ক্রমাগত আষ্টে পৃষ্ঠে ধরছে অনুপকে। কি মনে হতেই সে হাত ঘড়িটার দিকে তাকালো, আর তাকাতেই চমকে উঠল। অনুপ যখন স্টেশনে এসেছিল তখন যেই সময়টা ছিল এখনও ঠিক একই জায়গায় কাঁটা দাঁড়িয়ে রয়েছে। প্রথমে অনুপ ভাবল হয়তো ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, কিন্তু না, দিব্যি ঘুরে চলেছে সেকেন্ডের কাঁটাটা। তাহলে সময় এগোচ্ছে না কেন? এসব ভাবতে ভাবতে রেল লাইনের মাঝে আবার দেখতে পেল সেই অবয়ব। ঠিক যেন মনে হচ্ছে গোটা স্টেশন জুড়ে ছুটোছুটি করে বেড়াচ্ছে সে, যার মুখ দেখা যায় না, যার কথা শোনা যায় না, কিন্তু শুধু নিজের অস্তিত্বটা টের পাইয়ে যায়। এবারে সত্যি সত্যি ভয় করে উঠল অনুপে। না, এখনো ভূতের ভয় সে পায়নি, ভয় করছে লোকটার জন্য। রেল লাইনের মাঝে ওভাবে গিয়ে দাঁড়িয়ে রয়েছে কেন? হঠাৎ করে যদি ট্রেন চলে আসে? অনুপ জোরে জোরে ডাকতে লাগলো, ও দাদা, দাদা, আরে এইভাবে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? স্টেশনে উঠে আসুন। কি ভেবেছেনটা কি জীবনকে বাজি রাখবেন? এগুলো কি কোনো খেলা মশাই? আপনি কি আমার সাথে মশকরা করছেন, নাকি এইভাবে স্টেশন থেকে লোক তাড়িয়ে আপনি মজা পান? শুনুন, আমি কিন্তু আপনাকে ভয় পাইনি, কিন্তু এখন যদি ট্রেন চলে আসে তাহলে কিন্তু আপনার জানের ভয়। মানুষকে ভয় দেখাতে গিয়ে এমন কিছু করবেন না যাতে আপনার জীবনটাই বাজি রাখতে হয়। কিন্তু অনুপের কথায় লোকটার কোনো তাপত্তাপ নেই। নিমেষের মধ্যেই রেল লাইন থেকে উধাও হয়ে গেল সে। আশপাশের স্টেশন চত্বরে কোথাও নেই। অনুপ মনে মনে বলল, এবার যদি দেখতে পাই সোজা গিয়ে ধরব। ওই চাদরের আড়ালে কোন মুখ লুকিয়ে আছে সেটা এবার আমাকে দেখতেই হবে। এমন সময় অনুপের থেকে কিছুটা দূরে আবার দেখা গেল লোকটাকে। এসব দেখে মাথা গরম হয়ে গিয়েছে তার। তাড়াতাড়ি পা চালিয়ে লোকটার কাছে গিয়ে দাঁড়ালো সে। তারপর হুমকির সুরে বলল, ইয়ার কি হচ্ছে নাকি তখন থেকে? এসব মশকরা করে লোকজনকে ভয় দেখিয়ে বেড়ান আপনি, তাই না? আজকে আপনার এই মুখোশ আমি খুলব। তারপর থেকে এই স্টেশনকে কেউ আর বাতিল করে রাখবে না। দেখি দেখি, ঘুরুন দেখিয়ে দিকে। অনুপ একটা হ্যাঁচকা টানে লোকটার মুখ থেকে চাদরটা সরিয়ে দিল, আর তারপর ও যা দেখল তাতে ভয়ঙ্কর একটা চিৎকার করে পিছিয়ে গেল। দেখি, শরীরটা অসাড় হয়ে গেছে অনুপের। বুকের ভেতরে যেন 100টা ঘোড়ার দৌড় লেগেছে। তার শির দাঁড়া দিয়ে বেয়ে নেমে গেল একটা ঠান্ডা স্রোত। অনুপ দেখল এই চাদরের আড়ালে যে রয়েছে তাকে দেখতে হুবহু অনুপের মতো, শুধু চেহারাটা ভারী বিকৃত। এই লোকটার মুখের একটা পাশ ক্ষত বিক্ষত, রক্ত ঝরছে মুখের অপর প্রান্ত দিয়ে। শরীরের একটা অংশ যেন ধারালো কিছু দিয়ে কেউ কেটেছে, চামড়াগুলো যেন ঝুলছে। চাদর সরাতেই কি বিশ্রী একটা পচা দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। গাটা গুলিয়ে উঠল অনুপের। ভয়ঙ্কর চিৎকার করে দু চোখে হাত চাপা দিল সে। না 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 না। কিছুক্ষণ পর সে তার চোখের থেকে হাত সরালো। তারপর আবার সে চমকে গেল। কোথায় কে? কেউ নেই সেখানে। অনুপ আগের মতোই বসে রয়েছে স্টেশনের সিটে। পাশে বসে রয়েছেন সেই বৃদ্ধ। অদ্ভুতভাবে হেসে উনি জিজ্ঞেস করলেন, কে হলো? আপনি চমকে উঠলেন কেন? ভয় পেলেন বুঝি? ওই ওই লোকটাকে একদম আমার মতো দেখতে। কে কে ওই লোকটা? প্রচণ্ড উত্তেজিত কণ্ঠে বলল অনুপ। অনুপের প্রশ্নের উত্তরে পাল্টা হাসি হাসলেন বৃদ্ধ। তারপর বললেন, যাক, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। অনুপের তখনও ঘোর কাটছে না। সে সন্দেহের চোখে বলল, এসব আপনার কারসাজি? অনুপ প্রশ্ন শেষ করবে কি করবে না এমন সময় সে আবার দেখল
তার পাশে বসে থাকা বৃদ্ধ আবার নেই। বরং স্টেশনের দুই প্রান্তে হুবহু অনুপের মতো দেখতে ক্ষত বিক্ষত দেহের একই রকমের দুটি ব্যক্তি খিলখিলিয়ে হাসছে অনুপের দিকে তাকিয়ে। সেই ভয়ঙ্কর দৃশ্য সহ্য হলো না অনুপের। দুই হাতে কান চাপা দিয়ে বলে উঠল, কি অসহ্য, অসহ্য। কিন্তু হাসি থামল না, হাসি চলতে লাগলো। ঠিক কতক্ষণ এভাবে চলেছে অনুপ জানে না। যখন সে চোখ খুলল তখন রীতিমতো ভয় করছে তার। আর ঠিক তখনই ঘাড়ের কাছে আবার একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ল। এবার চোখ খুলে তাকালো অনুপ। তার মনে হলো যা হয় হোক না কেন বাস্তবের মুখোমুখি হতেই হবে। এই স্টেশনে কি ঘটে চলেছে সেটা তাকে জানতে হবে। সবার মতো অনুপও যদি ভয় পেয়ে যায় তাহলে ওর সঙ্গে বাকিদের পার্থক্য কি থাকবে? অনুপ চোখ খুলতেই দেখল ঠিক একই রকম ভাবে স্টেশনের বেঞ্চেই বসে আছে সে। ওর পাশে স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ। এতক্ষণ স্টেশনের অধিকাংশ আলো প্রায় নিভু নিভু অবস্থায় ছিল। এখন আরো অন্ধকার যেন জমাট বেঁধে রয়েছে বেগুনকোদর স্টেশনকে। এবার শক্ত কণ্ঠে প্রশ্ন করল অনুপ। বলল, বন্ধ করুন এই হেয়ালি, আমার আর ভালো লাগছে না। শরীরের মধ্যে আমার অস্বস্তি হচ্ছে, মাথা গুলিয়ে যাচ্ছে, কিরকম কিরকম যেন সব ঘেঁটে যাচ্ছে। আপনি ঠিক করে বলুন তো, আপনি কে? আপনি কে? এতক্ষণ তো বেশ অন্ধকারে মুখ ঢেকে বসেছিলেন, এবার নিজের মুখটা দেখান দেখি। উত্তরে পুনরায় হাহা করে হাসলেন বৃদ্ধ। আর ঠিক এমন সময় স্টেশনের একটা আলো ঝলমল করে জ্বলে উঠল। আর সেই আলোতে বৃদ্ধ ফিরে তাকালো অনুপের দিকে। অনুপ দেখতে পেল তার চেহারা। এতক্ষণ আন্দাজে বুঝতে পারছিল। বৃদ্ধ বললেন, চিনতে পারছো আমায়? অনুপের যেন এক ঝটকায় পুরনো কথাগুলো মনে পড়ে গেল। চোখের সামনে ভেসে উঠল 5 বছর আগের একটা দিনের কথা। না, দিনটা ভোলেনি অনুপ, আর ওই লোকটার চেহারাটাও ভোলেনি। শুধু বুকের ভেতর একটা অদ্ভুত কষ্ট আর একটা ভয় যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। কাঁপা কাঁপা কণ্ঠস্বরে অনুপ বলল, আপনি আপনি বেঁচে আছেন? এমন সময় দূর থেকে ট্রেন আসার শব্দ হলো। আর সেই শব্দকে ছাপিয়ে বৃদ্ধর কণ্ঠস্বর যেন গম গম করে উঠল। তিনি একভাবে বলতে লাগলেন, আজ থেকে 5 বছর আগে আপনার ব্যাংকে গিয়েছিলাম জীবন বীমা করাতে। আপনাদের ব্যাংক থেকে লোক এসে বুঝিয়ে গেছিল তার উপকারিতা। আমি রাজি হয়েছিলাম। আমি এই গ্রামেই থাকি, আপনি তো সবই জানেন। আমার ছেলেটা আর নেই। এই একরত্তি সংসারে ছেলের বউ আর নাতিকে নিয়ে আমি কোনো রকমে দিন কাটাতাম। জমিতে চাষবাস করে পেট চালাতাম। আমি চোখ বুঝলে ছেলের বউ আর বৌমার যাতে কোনো অসুবিধা না হয়, ওরা যেন কিছুটা হলেও সাহায্য পায়, তার জন্য আপনার ওই ব্যাংকে গিয়েছিলাম বীমা করাতে। আপনারা সেই সময় কত বুঝিয়ে সুঝিয়ে আমাকে বীমা করিয়ে দিলেন। আমারও শরীর ভালো যাচ্ছিল না, বয়স হয়েছে, ডাক পড়ল উপর থেকে। একদিন আমি চোখ বুঝলাম, আর সেই সুযোগে আপনি। আমার বৌমা কতবার আপনার ব্যাংকে ছোটাছুটি করেছে জীবন বীমার টাকা ফেরত পাওয়ার জন্য, আর আপনি কি করলেন? কি ভাবছেন আমি কিছুই জানি না? আমার সাদা সিধে বৌমাকে ভুল কাগজে সই করিয়ে সমস্ত টাকা আপনি নিজের নামে আত্মসাৎ করে নিলেন। ছি ছি,
আপনার নিজের প্রতি লজ্জা হয় না? আপনি কি ভেবেছিলেন আপনি পাপের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন? মনে রাখবেন, পাপ কিন্তু কাউকে ছাড়ে না, কিছুতেই না। আপনিও আপনার পাপের যোগ্য শাস্তি পাবেন। আপনি জানেন আমার পরিবারের কি অবস্থা হয়েছে? পথে বসেছে ওরা দুজন, আর আপনাদের ওই ব্যাংক একটুও সাহায্য করছে না তাদের। আমি শুধু দেখি, কিছু করতে পারি না। অনেকদিন ধরেই চাইছিলাম আপনি এই বেগুন কোদরে আসুন, আর আপনাকে আমি আপনার যোগ্য শাস্তিটা পাইয়ে দিই। আর সত্যি আজকে সেই দিনটা আমি অবশেষে পেয়েছি। বৃদ্ধের কথা বলার মাঝখানে একটা কথাও বলেনি অনুপ। সে জানে সে কি অন্যায় করেছে, কিন্তু সেই পাপ যে তাকে এই অবধি টেনে নিয়ে আসবে সেটা সে আগে বুঝতে পারেনি। বুকের ভেতর ভয়ঙ্কর একটা কষ্ট হতে লাগলো। অপরাধীর মতো অনুপ জিজ্ঞেস করল, আমি আমি যা করেছি সেটা অন্যায়, আমি জানি, কিন্তু কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি এই অন্যায়ের জন্য ভিতর থেকে অনুতপ্ত। আপনি যদি আমাকে কোনো শাস্তি দিতে চান দিতে পারেন, আমি মাথা পেতে নেব। শাস্তি তো আপনাকে পেতেই হবে, কিন্তু সেই শাস্তি আমি আপনাকে দেব না, আপনি আপনি নিজে আপনাকে দেবেন। বৃদ্ধের কথায় মুখ তুলে তাকালো অনুপ। তারপর চোখ রাখল বৃদ্ধের চোখের দিকে। আর হঠাৎ করেই কেমন যেন নিজের শরীরের উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারালো সে। বৃদ্ধ বলল, ওই যে দেখছেন, ট্রেন আসছে। যান যান যান, ট্রেনের সামনে লাইনের উপর গিয়ে দাঁড়ান। এটাই আপনার গন্তব্য। আজকের শেষ ট্রেনে নিজের গন্তব্য খুঁজে নিন। যান যান। বেগুন কোদরের শেষ লোকাল ট্রেনটা ছুটে আসছে ক্রমশ। ঘড়ির কাঁটা আবার আগের মতো ছুটতে লেগেছে। একটা তীব্র আলোর ঝলকানি এসে পড়ল শান্ত নিঝুম স্টেশনটার গায়ে। তীব্র গতিতে ছুটে আসছে ট্রেনটা। ধীরে ধীরে স্টেশনের প্রান্তে গিয়ে দাঁড়ালো অনুপ। এখন তার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। কেউ যেন ওকে চালনা করছে, আর তার নির্দেশ মতো এগিয়ে চলেছে অনুপ। তার হাত পা সবকিছু চলছে যেন তারই নির্দেশে। শুধুমাত্র চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অনুপের। আর স্টেশন নয়, রেল লাইনের মাঝে গিয়ে দাঁড়ালো সে। দ্রুত গতিতে লোকাল ট্রেনটা এসে থামল স্টেশনে। একজনও যাত্রী ট্রেনে উঠল না। তাই ফের সামনের দিকে এগিয়ে চলল বেগুন কোদরের লাস্ট ট্রেনটা। ধীরে ধীরে মিলিয়ে গেল ট্রেনের শব্দ, আর তার সঙ্গে আলোর ঝলকানিটাও। বেগুনকোদর স্টেশনের বৃষ্টি ভেজা রাতে সকলের চোখের আড়ালে পড়ে রইল অনুপের ক্ষতবিক্ষত শরীরটা। তারপর একসময় বৃষ্টি থামল। সবাই জানে আজ রাতে আর কোনো ট্রেন এসে থামবে না এই বেগুনকোদর স্টেশনে।
এতক্ষণ শুনলেন বেগুন কোদরের শেষ ট্রেন। গল্পটি আপনার কেমন লাগলো, আপনার অনুভূতি কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও কি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি? তাহলে আর দেরি কেন, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। আবার দেখা হচ্ছে এমনই একটি রোমাঞ্চকর আর টানটান উত্তেজনায় পরিপূর্ণ গল্পের সাথে আগামী এপিসোডে।